আজকে এখানে অনেক সাংবাদিক বন্ধুরা আছেন। হবিগঞ্জ থেকে প্রতিদিন 12-14টা দৈনিক পত্রিকা বের হয়, অনেক সংবাদ থাকে, তার মধ্যে কিছু অতিরঞ্জিত সংবাদ প্রকাশিত হয়, পাঠক বিভ্রান্ত হয়, মানব বিভ্রান্ত হয়। বিভিন্ন প্রশাসনের নিউজ এর মধ্যে আসে। নিউজ যদি হয় সেটা যেন সত্য হয়, সঠিক হয়, তথ্য নির্ভর হয়, তাহলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকবে, তাহলে মানুষ একটা ভয়ের মধ্যে থাকবে। যদি মিথ্যা সংবাদ পত্রিকায় আসে, যদি এটা সত্যতার সাথে এটা সম্পর্ক না থাকে, যখন সত্য সংবাদ প্রকাশিত হবে মানুষ কিন্তু তখন ধরে নেবে যে এটাও মনে মিথ্যার মধ্যে আছে। তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, সাংবাদিক যারা আছেন, সত্য জনগণের সামনে নিয়ে আসাই হচ্ছে আপনাদের মেইন কাজ। এই কাজটা যত কঠিনই হোক, এই কাজটা আপনারা অবশ্যই করবেন। অনেক আলোচনা হয়েছে। আমি আমার ডানে বাবা দুজন ডিসি সাহেব, এসপি সাহেব, আপনারা জানেন দুজনে উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ, দুজনে দেশের বাইরে প্রচুর লেখাপড়া করছেন এবং আমরা ভাগ্যবান এই দুজন মানুষ আমরা এবার হবিগঞ্জে পেয়েছি। আমরা চাই সকলে মিলেমিশে যদি একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের সরকারের যে প্রচেষ্টা, সবাই যদি কাজ করি ইনশাল্লাহ এটা হবিগঞ্জ আমরা বাস্তবায়ন করতে পারবো। আমাদের এনএসআই ডিডি সাহেব উনি বললেন সারা বাংলাদেশ ওনাদের প্রশাসন আছে, ওনারা ওনাদের মতো চিন্তা করবেন, আমরা আমাদের মতো চিন্তা করবো। নিষিদ্ধ একটি সংগঠন, এটা বিএনপির কোনো হাত নাই। বিগত অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা করেছেন। যারা নিষিদ্ধ হয়েছেন ওনারা দেশে বিদেশে প্রচুর অবৈধ অর্থের মালিক। ওনারা বারবার এই গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য ওনারা কিন্তু বিভিন্ন অপকৌশলে লিপ্ত। এক এক সময় এক এক ফরম্যাটে ওনারা আবির্ভূত হন। সেই দিকে আমাদের প্রশাসনকে খেয়াল রাখার জন্য অনুরোধ করব। এই যে ঠিকানা নেই একটা শান্ত পরিবেশ, এটাকে অশান্ত করার জন্য ওনারা উঠে পড়ে লেগেছেন। সরকার অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখছে সেই দিকে। তাদের রাজনৈতিক পরিচয় ইতিমধ্যে সরকার জেনেছে, প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। আমি আমার নিজ জেলায় ডিসি সাহেব, এসপি সাহেবের মাধ্যমে আমি ইউএনও সাহেব, ওসি সাহেবরা যারা আমাদের ডিজিএফআই, এনএসআই, এসবি যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, আমি অনুরোধ করব কেউ যেন এই সহজ সরল শ্রমিকদেরকে পুঁজি করে রাষ্ট্রের কোনো ক্ষতি অথবা সরকারের ভাবমূর্তি বিনষ্ট করে জনগণের কোনো দুর্ভোগের কারণ সৃষ্টি না হয়, সেদিকে যেন আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেই। আমি এনএসআই সাহেবকে ধন্যবাদ দেব, উনি যে বিষয়টা তুলে আনছেন, শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা আমাদের দেশে একটা উৎসব হয়, সেটা নতুন না। দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী 30 বছর পর রোজা, পবিত্র মাহে রমজান এবং দুর্গাপূজা একসাথে উদযাপিত হয়েছে। আমরা দুই ধর্মের মানুষ, মাহে রমজানও আমরা সুন্দরভাবে উদযাপন করেছি, দুর্গাপূজা হয়েছে। বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল হিসাবে বিএনপি সকল ধর্মের মানুষ তারা যেন তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি একদম উৎসবমুখর পরিবেশে করতে পারে, সেই দিকে কিন্তু সরকারের খেয়াল আছে। এই যে ফেসিস্ট 2024-এ 5ই আগস্ট পালিয়ে যাওয়ার পরে আমরা দুইটা দুর্গাপূজা করেছি। একটা আমরা ক্ষমতায় ছিলাম না, আর একটা ক্ষমতায় থাকা অবস্থায় কোন দুর্গাপূজায় ন্যূনতম কোন মিস্টেক করা হয়নি। আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব যে আমরা এই পূজার আগে সনাতন ধর্মের ওনাদের যে কমিটিগুলো আছে, হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, ফ্রন্ট, বিভিন্ন নামে পরিষদ, তাদের সাথে যখনই মত বিনিময় হয় সিসি ক্যামেরার বিষয়টা যেন আমরা বাধ্যতামূলক করি। তাহলে কেউ দুষ্টামি করলে সঙ্গে সঙ্গে যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আমরা এই যদি সকলকে অবহিত করি, যদি কেউ না করেন তাহলে হয়তো আমরা ভাবতে পারবো যে ওনারা ইচ্ছাকৃত ভাবে সরকারকে অথবা রাষ্ট্রকে বেকায়দায় পালানোর জন্য ওনারা রাষ্ট্রের যে অনুরোধটি অবহেলা করেছেন, অবজ্ঞা করেছেন। সেই জন্য আমি আমার তরফ থেকে
অনুরোধ করবো রাষ্ট্রের তরফ থেকে ডিসি সাহেব এসপি সাহেবদের সাথে ওনারা যখন আলাদা বসবেন সিসি ক্যামেরায় আওতায় যেন ওনার পুরো মণ্ডপ আসে এবং এমন প্রতিভা বানাচ্ছে বা বানাতে শুরু করবে সেই সময়ে যেন কোন ধরনের ন্যূনতম আমাদের জেলায় অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা যেন সেই দিকে সতর্ক থাকি। দেখেন রাজনৈতিক বক্তব্য দেওয়ার এখানে অবকাশ নাই। আমরা 2024-এর এই 34-এর আন্দোলনে সব পেশার মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, দল ধর্ম নির্বিশেষে বিভিন্ন বয়সের মানুষ সব কিন্তু আমরা এক হয়ে গেছিলাম। একটা উদ্দেশ্য আমরা একটা পরিবর্তন চাই। কেন ওই অবস্থাটা থেকে মানুষ বেরিয়ে আসতে চায়। এই একজন সাংবাদিক এখানে বলছেন যে 11 বছর আগে এই রেজুলেশন যা রেজুলেশনে লিখতে হয় এটা 40 বছর পরে ভাষা পরিবর্তন হবে না, এটা সত্য। কিন্তু আমরা মানুষের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছি সেটা হচ্ছে প্রশ্ন। আমি আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ সুপার মধ্যে অনুরোধ করবো, আমি কাজের মানুষ, এই আলোচনা হবে, সময় থাকলে আপনাদের সাথে এখানে আসবো, নতুবা মাঠে কাজ করবো। আমরা দৃশ্যমান কিছু কাজ করতে চাই, দৃশ্যমান। চুরি এসপি সাহেব বলছেন এটা সত্য, লোকবলের ঘাটতি, পুলিশের যানবাহনের ঘাটতি, আমাদেরকেও যারা ব্যবসায়ী কমিউনিটি আছে তাদের সাথে বসার ব্যবস্থা করেন, তাদেরকে নিজেদের উদ্যোগে পাহাড়ের ব্যবস্থা তারা যেন করে, আমাদের কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থা যেন আমরা করতে পারি, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা যেন জনগণকে সক্রিয় করতে পারি। সিসি ক্যামেরা অত্যন্ত জরুরি জিনিস। আমি অনুরোধ করব পৌরসভা আজকে সিদ্ধান্ত থাকবে, পৌরসভা আগামী 1 মাসের মধ্যে ডিসি সাহেব এসপি সাহেবের পরামর্শ অনুযায়ী অন্তত শহরের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলি সিসি ক্যামেরায় আনার তারা ব্যবস্থা করবেন। প্রয়োজন অর্থের জন্য আমি সর্বাত্মক সহায়তা করব, কিন্তু একটা প্রতিষ্ঠান সেটা ওনাদেরকে করতে হবে। আমি এটা অনুরোধ করবো আমরা আগামী মাসে যেন মান্থলি মিটিং এর আগে আমরা হবিগঞ্জ শহরকে সিসি ক্যামেরার আওতায় আনছি, একটা ভয় সৃষ্টি করা, যারা অপরাধ করে তাদেরকে জানিয়ে দেওয়া যে তুমি যাই করতেছ না কেন এটা রেকর্ড কিন্তু থেকে যাচ্ছে। যদি এটা আমরা সৃষ্টি করতে পারি, আমার কারণে অপরাধ আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটেরা উৎপাত করে ওইটাও যেন সিসি ক্যামেরার আওতায় আসে, তাহলে বখাটেদের উৎপাত কমবে। আর বাঙালি ব্যবসা যদি ট্রেড লাইসেন্স থাকে ব্যবসা ওনারা করছেন, কিন্তু এই যে অবৈধ জিনিস শহরের মানুষের বিদ্যুতের তার, ট্রান্সফর্মার, এই পানির কল, এগুলা চুরি করে সাধারণ দোকানে বিক্রি হয় না, এগুলো বাঙালির দোকানে বিক্রি হয়। বাঙালির দোকানে যদি তারা নীতি নৈতিকতার মধ্যে না থাকেন তাহলে তারা ব্যবসা কিভাবে করবেন? পুলিশ কিছুদিন আগে হানা দেওয়ার পরে 3-4 দিন পর্যন্ত চুরি কমছিল। আমি মনে করি এটা যেন অব্যাহত থাকে। বাঙালির দোকানে এগুলো বিক্রি হয়, এটা শতভাগ নিশ্চিত। আমি মেয়র 3 বার ছিলাম, আমি দেখেছি যখনই বাঙালির দোকানে এগুলো বেচা বিক্রি বন্ধ, হবিগঞ্জে চুরি বন্ধ। আমার বিনয়ের সাথে অনুরোধ, আমরা যেহেতু চিহ্নিত করতে পেরেছি এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। আর বিভিন্ন রেস্টুরেন্ট, ফাস্টফুডের দোকান, এই কিছুদিন আগে আমাদের পুলিশ, এটা লজ্জার ব্যাপার, আমাদের স্কুল কলেজে ছেলে মেয়েরা ক্লাস ফাঁকি দিয়ে এই ফাস্টফুড খাওয়ার নামে এই রেস্টুরেন্টগুলো যেভাবে ব্যবহার করে, এটা পরিবারের জন্য অত্যন্ত দুর্ভাগ্য, এটা জেলার জন্য দুর্ভাগ্য, আমার শহরের জন্য দুর্ভাগ্য। পুলিশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি এটা 1 দিনে 2 দিনে বন্ধ হবে না। এটা যদি একদম চলমান থাকে, মানুষ যদি উৎসাহিত হয়, তাহলে রেস্টুরেন্টের ছেলে মেয়ে এইভাবে বসবেও না। আর এই ব্যবসাগুলি আস্তে আস্তে কাস্টমারের অভাবে এই ব্যবসাগুলি বন্ধ হবে। তাই আমি পুলিশকে অনুরোধ করবো, জোর করার দরকার নাই, রেগুলার যদি একটু মনিটর থাকে, মনিটরিং এর মধ্যে রাখতে পারেন, তাহলে এই দোকানগুলি থেকে আমরা ভালো কিছু আশা করবো ইনশাআল্লাহ। হবিগঞ্জ শহর 9.05 বর্গ কিলোমিটার আয়তনের শহর, প্রায় 1 লক্ষ মানুষ আমরা বসবাস করি। টমটম, ইজি বাইক বিভিন্ন ভাবে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়া হয়েছে। আমি মনে করি লাইসেন্স দেওয়া এটা কোনো আসমানি কিতাব না যেটা পরিবর্তন করা যাবে না। আমি ডিসি সাহেব স্পেশাল অনুরোধ করবো, আপনারা দুইজনই অত্যন্ত লেখাপড়ার জন্য মানুষ,
অভিজ্ঞ মানুষ, এই শহরের রাস্তার পরিমাণ বিবেচনায় আমাদের আসলে কতটি টমটম প্রয়োজন, এখানে একটা প্রস্তাবনার প্রয়োজন। যদি আপনারা সংখ্যা নির্ণয় করেন, প্রয়োজন আমরা পৌরসভাকে অনুরোধ করব লাইসেন্সের সংখ্যা কমাবে। সেটা কিভাবে কমাবে সেটা সবাই মিলে আলোচনা করে ঠিক করবো। এই শহরে তো চলাই যায় না, এমন একটা অবস্থা যে কখন যে কোন জায়গায় ফায়ার সার্ভিসের গাড়ি আগুন লাগলে আপনার রাস্তা দিয়ে গাড়ি যেতে পারে না। এই অবৈধ টমটম, বৈধ টমটম, তার যা রাস্তা আছে তার টমটমের সংখ্যা বেশি। এমন করে এটা আমাদেরকে করতেই হবে। এটা একটা প্রিয় কাজ, এটা একটা কিছু মানুষ বিক্ষুব্ধ হবে, তাদের নতুন কর্মসংস্থান আমরা সৃষ্টি করবো, কিন্তু টমটমটা একটা সহনীয় পর্যায়ে আনতে হবে। আরেকটা আছে কি জানি, অটো রিক্সা, এটার মধ্যে কোনো লাইসেন্সই নাই। এটা যদি শহরের বাইরে অন্য জায়গায় নেওয়া যায়, ওরা কাজ করে খাক, কিন্তু শহরটাকে বাঁচাইবার আমরা উদ্যোগ নেই। একজন বলছেন সাংবাদিক যে প্রতি বৃহস্পতিবার শুক্রবার ঢাকা থেকে ডাক্তার আসেন। হ্যাঁ, এটা আমরা স্বাগত জানাই। যে সব ক্লিনিকে ডাক্তার সাহেবরা বসেন, ক্লিনিকের মালিকরা কিন্তু এই সেবাটা ফ্রি দিচ্ছেন না, এটা অন পেমেন্ট, পয়সার বিনিময় সেবা। তাহলে উনাদের এই ক্লিনিকের সামনে যে যানজট সৃষ্টি হয়, উনাদের ভূমিকাটা কি? আমি অনুরোধ করব এদেরকে ডেকে অথবা পৌরসভা যেহেতু ট্রেড লাইসেন্স দেয়, অথবা আমাদের পুলিশ, তাদেরকে বলতে হবে আপনাদের এই ক্লিনিকের সামনে বৃহস্পতিবার শুক্রবার আপনাদের ব্যবসার কারণে যে যানজট সৃষ্টি হয় সেখানে আপনাদেরকে ভলান্টিয়ার রাখতে হবে, দায়িত্ব ওনাদেরকে পালন করতে হবে। তাহলে পুলিশকে বললাম, শুধু পৌরসভার বললাম, আমার মনে এই জিনিস এইভাবে সমাধান হবে না। আমরা দেখতে চাই পরীক্ষামূলক ভাবে। আমি সেটা অনুরোধ করবো যে আপনি পৌরসভাকে নির্দেশ দেন, আমিও একটু খেয়াল রাখবো। এইভাবে চলতে পারে না, এটা অবশ্যই বন্ধ করতে হবে। আর এই যে ধরেন রাজনৈতিক কারণে অনেকে অনেক ধরনের মিথ্যা বক্তব্য দেন, মিথ্যা বলে বেড়াচ্ছেন, এগুলো হচ্ছে ওনাদের পেশা। অনেকে জাতীয় পর্যায়ে বক্তব্য দেন, আমরা ওনাদেরকে নিয়ে এতটা গুরুত্ব দেই না, কারণ ওনাদের রাজনৈতিক পরিচয় কি? এক একজন পর্দার আড়ালে এক একজনের গর্বে বড় হয়েছেন, সময় পাল্টেছে, ওনাদের অবস্থা পাল্টেছে, ওনারা মিথ্যা কথা বলেন। এখানে এই ভূমি অফিসের কেউ আছেন কিনা আমি জানি না, তবে আমি জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে আপনাকে আমি অনুরোধ করবো, আমি দেখছি ওইগুলা বিভিন্ন জাতীয় ভাবে এগুলা মিথ্যাচার করতেছে, যে হবিগঞ্জে নাকি ভূমি পেশা বিক্রি করতে গেলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কি লাগে। আপনার না, এটা বুঝছে না, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অনুমতি লাগে, এই কথাটি সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট। আমি আমাদের এনএসআই যে ব্যক্তি আছেন, ডিজিএফআই যারা আছেন, অন্যান্য গোয়েন্দা সংস্থা যারা আছেন, আমি অনুরোধ করব যে আমাদের জমি বেচা বিক্রির সাথে কোন মধ্যসত্যভোগী আছে কিনা এটা জাতির সামনে অবশ্যই প্রকাশ করতে হবে। যারা এগুলো বলতেছে তাদের মুখে চুনকালি দেওয়ার জন্য সত্যের কোনো বিকল্প নেই। সত্য যদি প্রকাশ হয় তাদের মুখে চুনকালি পড়বে। তাই আমি বীরের সাথে অনুরোধ করব, এই সমস্ত আজে বাজে কথা যারা বলেন, মূল সত্য যখন প্রশাসনের মাধ্যমে জনগণের সামনে আসবে তখন তারা মিথ্যাবাদ হিসাবে প্রমাণিত হবে। হবিগঞ্জে জেলা প্রশাসক উনি এখানে দায়িত্বরত, হবিগঞ্জে আমি জানি না বাংলাদেশের অন্যান্য জায়গায়, আমার নির্বাচনী এলাকা যারা আমার ভোট দিয়ে এই এলাকার সেবক হিসাবে দায়িত্ব দিয়েছে, আমি জানি না এখানে কুয়াই নদী থেকে ভালো উত্তোলনের কোন রাষ্ট্রীয় ভাবে কোন টেন্ডার হয়েছে কিনা, সেটা রাষ্ট্র অনুমোদন দিয়েছে কিনা, অথবা ডিসি সাহেব কাউকে অনুমোদন দিচ্ছেন কিনা। যদি অনুমোদন দেন এটা জাতির সামনে প্রকাশ করব, যদি অনুমোদন না থাকে তাহলে কুয়াই নদী থেকে এক বনফিট বাড়িও জনকে উত্তোলন না করতে পারে, এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যদি না নেন তাহলে আমরা ধরে নেব এই সরকার এবং সরকারের আমরা যারা এমপি আমরা বিতর্কিত হই, আপনাদের লোকজন এমনটাই চায়। তাই আমি অনুরোধ করবো আগামী মান্থলি মিটিং এ আমরা পরিষ্কার জানতে চাই, হবিগঞ্জের শাস্তাগঞ্জ ঢাকায় আমি যে জায়গা থেকে নির্বাচিত হয়েছি এই এলাকা থেকে রাষ্ট্র বৈধভাবে কাউকে কোনো অনুমতি দিচ্ছে কিনা বালু উত্তোলনের,
আর অবৈধভাবে বাল উত্তোলনের কোনো সুযোগ নাই। আমি অনুরোধ করব যারা বাল উত্তোলন করে ডেজার মেশিন হোক বা আরো কি কি ব্যবস্থায় যেন এগুলা আপনারা যে অভিযানগুলি করতেছেন এগুলা সাংবাদিকদেরকে নিয়ে যাবেন, বেশি বেশি মিডিয়া নিয়ে যাবেন, ওইগুলো ওইখানে ধ্বংস করে দিতে হবে। শক্ত অবস্থান যদি নেন আপনাদের ভাবমূর্তির লগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি বাড়বে, বিএনপির ভাবমূর্তি বাড়বে। আর জানেন কিনা, যেহেতু আমি 3 বার বেরোচ্ছিলাম, ট্রাক্টর যেটা বালু তুলে এটা কিন্তু কোনো রোড পারমিট নাই, ট্রাক্টর সম্পূর্ণ বৈধ। এটা কৃষিকাজ করার জন্য বাংলাদেশ সরকার ভর্তুকি দিয়ে, এটা বাংলাদেশের আইনে জনগণের টাকা ভর্তুকি দিয়ে কেবলমাত্র কৃষিকাজ করার জন্য, এটা দিয়ে পণ্য পরিবহনের জন্য না, শুধু মূল যে মেশিন এটার একটা লাইসেন্স দেওয়া হয় কৃষিকাজ করার জন্য। তার পিছনে যে টুপি যেটা দিয়ে বালি পরিবহন করে এটার কোনো লাইসেন্স নাই, এটা কমপ্লিটলি অবৈধ। আমি জেনে শুনে বলছি, অতএব অবৈধ জিনিস এটা রাস্তায় কিভাবে চলে? আমরা এর আগে দেখছি এসপি সাহেব 10টা 20টা সেই পূর্বে লাইন নেয়া থানার সামনে লাইন ধরেছে, 2 মাস এগুলো রাখছে, পরে এগুলো আমরা টেকে দিচ্ছে, এগুলো হবিগঞ্জ থেকে যাইছে। আমরা আগামীকালকে থেকে আমরা দেখতে চাই অবৈধ ট্রাক্টর, একটা ট্রাক্টরের জন্য আমাদের করিডোর, উমেদনগর রোড, কিবরিয়া ব্রিজ, র ব্রিজ, মশাদান ব্রিজ, কোন একটা ট্রাক্টর আমরা যেন দেখি না। সেটা স্যার অনুরোধ থাকুন। অনেকে আমার বলে যে ভাই মন্ত্রী সাহেব অনুরোধ করছে, হ্যাঁ উনি মন্ত্রী, উনি অনুরোধ করতেই পারেন জনগণের চাপে, কিন্তু উনি মন্ত্রী হওয়ার আগে উনি কিন্তু এমপি হয়েছেন। ওনার একটা নির্বাচনী এলাকা আছে, আমার নিজের একটা নির্বাচনী এলাকা আছে। আমার নির্বাচনী এলাকার মানুষ আমাদের ভোট দিছে তাদের সুবিধা অসুবিধা দেখার জন্য, অন্য কাজ করতে আমার এলাকা বাস্তবায়নের জন্য আমি কিন্তু বাধ্য না। হয়তো প্রশাসনকে অনুরোধ করবো, যারাই ফোন করে প্রয়োজনে আমার রেফারেন্স দিবেন। আমি মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি 1 টাকা চুরি করবো না, কোন চুরের সাথে আমি বন্ধুত্ব করবো না। আমি এই আইন শৃঙ্খলার মিটিং এ বিডিও জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, অন্যান্য ইউএনও সেন্টার সহ এনএসআই সহ ডিজিএফআই, এনএসআই, বিজেপি সহ সবার সামনে আমি বলছি, যদি প্রমাণ করতে পারেন আমি 1 টাকার কোন অনৈতিক কাজে আমার ন্যূনতম সম্পৃক্ততা আছে, বলার সঙ্গে সঙ্গে আমি রিজাইন করব। আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতে পারি, আমি অন্তরে যা বিশ্বাস করি মুখ দিয়ে তা প্রকাশ করি। আমি গোপনে প্রকাশ্য কোন অনৈতিক কাজকে আমি সমর্থন করি না। আমার দলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী উনি যেভাবে বলছেন আমি ঠিক সেইভাবে চলার চেষ্টা করছি। আমি 42 বছর একটি রাজনৈতিক দলের কর্মী, এখন তো আমার হাতে চেকের পাওয়ার নাই। 3 বার মেয়র ছিলাম, শত শত কোটি টাকা চেক দিয়ে খরচ করছি। এই ফেসিস্ট আমার নামে 200-র উপরে মামলা দিচ্ছে, কিন্তু আমার নামে 1 টাকার কোন দুর্নীতির মামলা, স্বজনপ্রীতি, অনিয়ম, অন্যায় কোন মামলা আমার নামে দিতে পারেনি। একদম ফেসিস্টের এমপি, মন্ত্রীরা, প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার সাবেক উনি সহ আমার নামে বিভিন্ন ভাবে মাঝে কথাবার্তা বলছে, কিন্তু কোন অনৈতিক কাজে আমার জড়াই ওনারা কথাবার্তা বলতে পারে না। কিছু বাচ্চা ছেলে যারা ইউনিয়ন পরিষদের মেম্বারে দাঁড়াইলে ফেল করবো, এরা মাঝে মাঝে কথাবার্তা বলে, এদের কথাবার্তার কত গুরুত্ব আছে আমার এলাকার মানুষ এগুলা পাত্তাই দেয় না। আমি এত বড় নেতা না, আমার জন্ম এলাকায় বারবার ভোট করি, এলাকায় ছেলে থেকে পাস, বাড়ির থেকেও পাস, আমার এলাকার মানুষ আমার হৃদয়ে ধারণ করে। আমি তাদেরকে সম্মান করি, সকল ধরনের মানুষকে নিয়ে আমার ভোট চলা। তাই আমি প্রশাসনকে অনুরোধ করবো, আপনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জানতে চান, আপনাদের ক্যাবিনেট থেকে জানতে চান, হোম মিনিস্টার জানতে চান, হোম সেক্রেটারি জানতে চান, আইজি সাহেব জানতে চান, হবিগঞ্জে আসলে অন্যায় কারা করে এই তালিকাটা যেন সঠিক হয়, কোন রাজনৈতিক বিবেচনায় নয়। অপরাধী কোন দলের কর্মী হতে পারে না, অপরাধী কোন ভালো মানুষের বন্ধু হতে পারে না। আমি যদি নিজে সৎ থাকি তাহলে কোন অন্যায় বক্তব্য আমরা গায়ে না পালিত হয়। আমি আজকে এই কথাগুলি বললাম, কিছুদিন আগে অনাকাঙ্ক্ষিত হবিগঞ্জে ঘটনা ঘটছে, এটা দুঃখজনক। রাজনীতিতে ভিন্ন মত, ভিন্ন পথ যদি না থাকে গণতন্ত্রের কোন সৌন্দর্য থাকে না। গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে ভিন্ন মত,
ভিন্ন পথকে ধারণ করতে হবে মাননীয় বর্তমান প্রধানমন্ত্রীর মতো। যারা ধৈর্য নাই তারা রাজনীতি করতে পারে না, কিন্তু যারা রাজনীতি করে ওনাদের বোঝা উচিত, ওনারা যে বেফাস কথাবার্তা বলেন মানুষ ওনাদেরকে কি ভাবে, ওনাদের তো ভবিষ্যৎ আছে, ওনাদের কোথায় মানুষ আমাদেরকে ভোট দেয় না, ওনাদের কোথায় ভবিষ্যৎ মানুষ ভোটার থেকে বিরত থাকবে না, ওনাদেরকে আমরা কাউন্টার মনে করি না, কিন্তু ওনারা পরিবেশ নষ্ট করেন। প্রশাসন খেয়াল রাখবেন। আর সার্কিট হাউস, আমি এমপি, এর আগে 3 বার মেয়র ছিলাম, আমি নিজে বিভিন্ন জেলায় যাই, ওয়ারেন্ট করতেছিলেন একজন এমপি, তার পদমর্যাদা নির্ধারিত, উনি সার্কিট হাউস পান। সার্কিট হাউস ব্যবহারের একটা নীতিমালা আছে। আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব, যেহেতু এটা জেলা প্রশাসনের অধীনে, যারা এই সার্কিট হাউস ব্যবহার করবেন সেটা যেন নীতিমালার মধ্যে হয়। সার্কিট হাউস যদি রাজনৈতিক দলের সভা সমাবেশের জায়গা হয়, তাহলে আজকে যদি একটা দল সেখানে করে অন্য দল তো এখানে চাইতেই পারে, এটা তো কোনো দূষণ না। আমরা আশা করবো আইনের মধ্যে থেকে গভর্নমেন্টের নির্দেশনাগুলি মেনে আমরা যেন সার্কিট হাউস যারা ব্যবহার করবেন আমরা যেন তাদেরকে সেইভাবে সেই সুযোগ সৃষ্টি করে দিই। যারা সার্কিট হাউস পাবেন অবশ্যই ওনাদেরকে সার্কিট হাউস দিতে হবে। যারা সার্কিট হাউস অফিসিয়ালি পান না, ওনারা যেন সার্কিট হাউসে গিয়ে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির চেষ্টা না করে। আত্মরক্ষার জন্য সার্কিট হাউস না, আত্মরক্ষার জন্য থানা, পুলিশ, এগুলা দরজা খোলা সকলের জন্য। এইগুলা এই জন্য বললাম, হবিগঞ্জের ভাবমূর্তি যেন কোনো কারণে বিনষ্ট না হয়। আমি একজন সাধারণ কর্মী, মাঠে মাঠে বড় হয়েছি, আপনাদের সঙ্গে থাকি। এই যে আপনাদের পুলিশ এখানে আছেন এসপি সাহেব, উনার একটা নিয়োগ হইল, উনি মুসলমান, উনি আল্লাহকে সাক্ষী রেখে বলুন, একটা নিয়োগে একটা শব্দ আমি বা আমার দল আমরা ব্যবহার করি না। এই যে সিভিল সার্জন উনার নিয়োগ হচ্ছে, আমরা একটা শব্দ ব্যবহার করি না। ডিসি সাহেব এখানে নিয়োগ, আমরা একটা শব্দ ব্যবহার করি না। কারণ কি? আমরা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের ভোটে আজকে আমরা ক্ষমতায়। সেই শহীদদের স্বপ্ন কি ছিল? যে আমরা কোটা নয়, মেধার ভিত্তিতে আমরা রাষ্ট্রের অংশীদার হতে চাই। সেই জন্য মেধার ভিত্তিতে সরকারি বেসরকারি সমস্ত চাকরি হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী চান। সেই জন্য আমরা কারো কোনো জায়গায় হস্তক্ষেপ করছি না, এটা পরিষ্কার করলাম সাংবাদিক বন্ধুদের সামনে। গল্প রচনা করে, কবিতা আবৃত্তি করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। সত্য সর্বাবস্থায় সত্য। আমার নামে এতগুলি মিথ্যা মামলা দিছিল, বর্তমান প্রধানমন্ত্রীর নামে এতগুলি মিথ্যা মামলা দিছিল, সত্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মাতৃতুল্লাহ খালেদা জিয়ার নামে এত মামলা দিছিল। আল্লাহর শেষ মেহরবানি, আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ায় সব মামলা ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হচ্ছে। তাই আমি অনুরোধ করি, হবিগঞ্জে যারা দুর্বল মানুষ, যারা নিজেরা অনেক সত্য বলতে পারে না, এরা হায়ার করে লোকজন দেয় না, ভুল তথ্য দেয়া, তাদের মাধ্যমে যা হবিগঞ্জকে বিভ্রান্ত করতে চায়। ফ্যাসিস্টের যারা জনপ্রতিনিধি ছিল, তারা পুলিশ পাহারায় মাইক বাইন্দিয়া ঘন্টার পর ঘন্টা গেলিয়েছে। তারা ক্ষমতা থেকে ভোট করছে, কিন্তু আমাদের ভোটার কিন্তু ভুল করে নাই। তারা ক্ষমতায়, তারা গালি দিচ্ছে, কিন্তু তারা যখন ব্যালট নিয়ে ভিতরে গেছে, হাসিনা ক্ষমতায়, মার্কা নৌকা, আমরা তো ক্ষমতায় নাই, আমি জেলে, মানুষ কিন্তু আমার প্রতি তাদের শিশে ফিরিয়ে পড়তেছে। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ যে মানুষ বিভ্রান্ত হয় না। অতএব আমার ধৈর্য আছে, গালি শুনে আমার অভ্যাস আছে, কিন্তু মিথ্যা শুনলে দুঃখ লাগে যে যেহেতু 42 বছরে আমার নামে কোনো দুর্নীতির মামলা নেই, আমার নামে কোনো রাষ্ট্রের ক্ষতি করছে এমন কোনো মামলা নাই। হ্যাঁ, পুলিশ ভালো বলতে পারে আমার নামে গাড়ি ভাঙার মামলা, পুলিশের এই কর্তব্য কাজে বাধা প্রদানের মামলা, এই 144 ব্রেক করার মামলা, আর হজে থেকেও কিবরিয়া সাহেবের হত্যার মামলা, এই জাতের মামলা প্রায় 200 আমি খাইছি, 1570 দিন জেল কাটছি। আমার একটু আক্ষেপ নাই, দুঃখ লাগে যখন মিথ্যা কথা বলা হয়। ডিসি সাহেব উনি তো আস্থা জেলার ডিসি, এসপি সাহেব আস্থা জেলার এসপি, এনএসএ যিনি দায়িত্ব আছেন পুরো জেলা ওনারা কন্ট্রোল করেন।
এই যে আমার বাড়ি হবিগঞ্জ, আজমেরীগঞ্জ আমার বাড়িও না, আমার নির্বাচনী এলাকাও না। ওইখানে বিভিন্ন সাইজের নেতা আছে, লম্বা খাটো বিভিন্ন সাইজের। আমি কিন্তু মাঝামাঝি, পাসপোর্ট 6.5 ইঞ্চি আমার সাইজ। ওরা এত সাইজের লোক থাকতে আমার দল কেন আজমেরীগঞ্জ, এটা আমি সাথে দিতে পারি না। আর হবিগঞ্জে বলো এখানকার মানুষ আমার ভোট দেয়, এ বকাতে যে আজমেরীগঞ্জ। এগুলো বললাম, প্রশাসন অনেক কষ্ট করছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। আমি আল্লাহর সাক্ষী রেখে বলতে পারি এই ঘটনাটা এই অল্প কয়েকটা ছেলে ঘটেছে। আমি ন্যূনতম জানতাম না। ওই দিন আমি মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিবের মা অসুস্থ এবং জেলা বিএনপির একটা প্রোগ্রাম ছিল, আমি আমার মিসেস ছিলাম মৌলভীবাজারে ছিলাম। যখন আমি প্রশাসনের কাছ থেকে যাচ্ছি, থামানোর কিন্তু আমি ভূমিকা রাখছি। এরপরে কোন 144 সঙ্গত কারণে মানুষ জানছে, আমরা মানুষের মধ্যে বলেছি, হাজার হাজার মানুষ শহরমুখী, এই মানুষকে আমরা থামাইছি। প্রথম ঘটনাটা আমি জানতাম না, আমি লজ্জিত। ডিসি সাহেব অনেক কষ্ট করছে, আমাদের পুলিশ এসপি সাহেব কষ্ট করছে, আমাদের বিভাগীয় কমিশনার ডিএটি সাহেব আরো উপরে অনেক কষ্ট করছে। এটা আমরা কোনোদিন আশা করি না। তবে আমরা চেষ্টা করব ভবিষ্যতে এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের নিজের জেলায় আর আমার শহরে যেন না ঘটে, সেই জন্য আমি সতর্ক থাকবো, আমার দল সতর্ক থাকবে ইনশাআল্লাহ। আমরা সকলকে অনুরোধ করব, আর ইসলামী ফাউন্ডেশনের ডিডি সাহেব শুধু রুটিন ওয়ার্ক করলে চলবে না। এই যে আত্মহত্যা ইসলামের সম্পূর্ণ হারাম। আমি মাদ্রাসার ছাত্র না, কিন্তু আমি লেখাপড়া যা করছি এটা বারবার বলতে হবে। এটা এখানে আমাদের এই জেলা শিক্ষা কর্মকর্তা আছেন, এটি স্কুলে কলেজে যেখানে যেখানে সরাই দেওয়া হতাশা থেকে এটা বা খুব থেকে এটা খুবের জায়গা ইসলামে নাই। অতএব এগুলো ভালোভাবে বলতে হবে, এই প্রবণতাটা রোধ করতে হবে, কেউ যেন আত্মহত্যার দিকে না যায়। যদি আমরা এরকম টের পাই, তার কিন্তু কোনো অভিযোগ থাকে, প্রয়োজনে আমরা তার পাশে দাঁড়াবো, তার ফ্যামিলির পাশে। যদি ঋণগ্রস্ত হয়, অভাবগ্রস্ত হয়, কোনো অসুবিধা থাকে, আমরা দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। এটা যেন আমরা আগের থেকে এই প্রস্তুতিটা আমরা রাখি। আর বাল্য বিবাহ, এই যে ম্যাডাম বললেন যে বিয়ে হলে পরে এই মেয়ে আর যাতে স্কুলে না হয়, মেয়ের কি দোষ? মেয়ে তো লেখাপড়া করতে চায়, মেয়ের বাপ কত জোর করে বিয়ে দিচ্ছে, ওই মেয়ের তো আরো দূরে ঠেলে দেওয়া যাবে না। ওই মেয়ে যদি স্কুলে না আসে, বাড়িতে থেকে হলেও এই মেয়ে যেন সর্বোচ্চ লেখাপড়া করতে পারে, প্রয়োজন ওই মেয়ের সাপোর্ট দিতে হবে, তাহলে দূরে ঠেলে তাহলে সরাই দেওয়া যাবে না। আর আমি মেয়র টাকাতে গণ বিভাগের আয়োজন করছিলাম। আমি কিন্তু এডিপি সারা বাংলাদেশের 3 জন মেয়র একদম ফিলিপাইন এডিপি সদর দপ্তরে এত বড় স্বর্ণের মেডেল আমার গলা ঝুলাই দিচ্ছে। এর মধ্যে অনেকগুলি কাজের একটা কাজ ছিল, আমি গণবিবাহ দিতাম। এটা আমি এবার বিদেশ থেকে এসেই গণবিবাহ শুরু করবো, আপনাদেরকে দাওয়াত দেবো। তবে একবার খালি একটা যাওয়ার সুযোগ নাই, যেহেতু আমার ব্যক্তিগত জীবনে আমার কোনো মেয়ে নাই, আমার 2 ছেলে, এদেরকে দেখার জন্য দেখতাম একটা আমেরিকা আর একটা কানাডা। আমি যখন এই অসহায় মেয়েদের দাওয়াত দিব, একবার খালি হাতে যাই না, আমার মেয়েদের জন্য আপনারা কিছু নিয়ে যাবেন। আমি এভাবে কিন্তু মেয়েদেরকে বিয়ে দিচ্ছি। ডিসি সাহেবকে আমি ফোন করছি যে আপনি আসবেন, ভাবিকে নিয়ে আসবেন। কি নিয়ে আসবো? আজকে 15টা মেয়ে বিয়ে দিচ্ছি, ভাবি যদি 15টা শাড়ি আনবে, আপনার 15টা পাঞ্জাবি আনবেন। ডিসি সাহেব কিন্তু তাই করছেন। এসপি সাহেব দাওয়াত দিচ্ছি, উনি বলছে কি আনবো? আমি বলছি আপনার চিন্তা করেন কি আনবেন। উনি বলছে যে আমি এদের জন্য 2টা করে বালিশ, একটা করে বিছানা চাদর নিয়ে আসি। আমি আলহামদুলিল্লাহ নিয়ে আসেন। আমি বলছি লোক একটা মশারি এনে, এটা অনুরোধ করছি। এইভাবে আমি মেয়েগুলো দিয়ে আসছি। এই জন্য এডিপি আমার অনেকগুলো কাজ করছি। এই যে সুন্নতে খাতনা, শত শত বাচ্চা, হাজার হাজার বাচ্চা, আমি কিন্তু এই কাজটা করছি। আমি বিএনপি করি, আমি কিন্তু মার্কা মারা বিএনপি, কিন্তু অভিনন্দে আমি বই মেলা করছি। কারে আনছি? অধ্যাপক আব্দুল আবু সাহেব স্যার, জাফর ইকবাল সাহেব, আবুল মকসুদ সাহেব, সুলতানা কামাল, এরা এই রাশেদা কে চৌধুরী, এরার সাথে বিএনপি রাজনীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু এরা দেশ বরণ্য মানুষ, ওনাদেরকে আনছি। মায়ানমার ভাষা আন্দোলনে এখানকার আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী মোস্তফা শহীদ সাহেব, ওনারা আমি সম্বর্ধনা নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার কাছে এই কাগজগুলি আমার প্রতিপক্ষ নিয়ে দিচ্ছে। উনি বলছেন সে যদি এগুলা পড়ে মানুষের কাছে ভালো থাকতে পারে, তোমরা ওরা ভালো থাকতে পারো। আমি অনেক ভালো কাজ করছি,
সেই জন্য মানুষ আমার ভোট দেয়। আমি বৈশাখী মেলা করছি, বৈশাখ আমাদের সংস্কৃতির সাথে আস্তে আস্তে জড়িত। আমি হাজিদের প্রশিক্ষণ দিছি, আমি মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা 68 এপ্রিল আমার জন্ম, মুক্তিযুদ্ধের সময় আমি আমার মায়ের সাথে, আমি রাজাকারও দেখছি না, মুক্তিযুদ্ধও দেখছি না। সেই জন্য আমার অনেকে বলে তুমি ভাগ্যবান, হাসিনা যে মামলা তোমার নামে মিথ্যা দিচ্ছে, যদি তোমার বয়স সংগ্রামের সময় ভালো থাকতো তোমার যুদ্ধ করে দেওয়া দিত। সত্য কথা তো, আমি কিন্তু একমাত্র ব্যক্তি যে স্থানীয় সরকার থেকে বছর 2 বার মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা আমি চালু করছি। এটাও এডিপির মূল্যায়নে এটাও নাম্বারিং আসছিল। এই যে আমি সেদিনও বললাম যে আমি কৃতি ছাত্রছাত্রী না, এদের গর্বিত পিতামাতা, স্কুলের প্রধান, এদেরকে আমি ক্রেডিট দিতাম, এইটাও আসছিল আমার মূল্যায়নের মধ্যে। এরকম অনেক কর মেলা, অন্যান্য মেলা করে মানুষ কর মেলা আবার কি, এটা আমি এটার জন্য কর মেলা আমি চালু করছি, এটা এডিপির মূল্যায়ন আসছিল। তা আমি যে মানুষ ভোট দেয়, কেন আমার ভোট দেয়, আমার কাজে ভোট দেয়। এই যে সনাতন ধর্মের দুর্গা পূজা, আমি প্রতিটা মুসলমান মসজিদে বছর 2 বার আমি ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানে চালু করছি। 2005 সালে লগে লগে আবার দুর্গা পূজায় 5,000 করে টাকা আমি চালু করছি। সর্ব অবস্থায় খ্রিস্টানদেরকে দিচ্ছি। মানে আমি বিএনপি করি এই কম্পাউন্ডের বাইরে, ওয়ালের ভিতরে আমি ছিলাম সকল ধর্মের। সেজন্য কোন বিপদ আল্লাহ আমার বেশি দিন আটকে রাখে নাই, আল্লাহ আমার মুক্ত হয়ে গেছে। আজকে এই কথাগুলো বললাম, প্রশাসনের অনেক লোকজন আছেন যারা আমার সম্পর্কে ধারণা নাই, এই ওনারা বলছে মাদক আসে কিভাবে। আমার তো প্রশ্ন, আমাদের বর্ডারে যারা থাকেন বিজেপি অনেক ভালো কাজ করতেছে, ওনাদেরকে আমরা অভিনন্দন জানাই। পুলিশও দেখছি অনেকগুলি কুটলা পাটলা ধরছে, পুলিশ তাড়া হয়েছে, সবাই বলছে পুলিশ পাস করে। আমিও চাই আমরা পুলিশ পাস করি, কিন্তু এগুলো আসছে কিভাবে। এই মাদক কোন না কোন জায়গায় বিক্রি করে, যারা সেবন করে, এগুলা নির্মূল করার জন্য যত শক্ত হওয়া দরকার। এই কদিন আগে তো আমরা মাদকের বিরুদ্ধে আইন পার্লামেন্টে পাশ এলো, এই আইনটি বাস্তবায়ন হচ্ছে না। এই সেই দিন আমরা রাজ্যে এই আইন পাস করলাম, মাদকের ব্যাপারে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স। আমরা অনুরোধ করব এই সমস্ত বিষয়, চাঁদাবাজি আর বিশেষ করে টেম্পো, আমি তো অবাক হই, মানুষটা আমরা কি দিলাম টেম্পো স্ট্যান্ড। আগে তো রোহিঙ্গা দখল করছে, এখন করিমে দখল করছে। আগে রোহিঙ্গার এটা রাজনৈতিক পরিচয় ছিল, এখন আমরা করিমের রাজনৈতিক পরিচয় জানতে চাই। আমি জানতে চাই, আমি অনুরোধ করবো এসপি সাহেবকে, আমি ডিজিএফআই এনএসআই এসপি যারা আছেন, আমি ডিএম হিসাবে আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করবো, যারাই এই অনৈতিক টেম্পো স্ট্যান্ড, এই কি ইমা স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, এগুলাতে যারা সান্দাবাজি করে, এরা কোনোদিন সমাজের ভালো মানুষ হতে পারে না, এরা ক্রিমিনাল। এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। যদি এদের পিছনে কেউ ইন্ধনদাতা থাকে, প্রকাশ্য এদের নাম যদি দিতে আপনারা ভয় পান, আপনারা যে কনফিডেন্সিয়াল গোপনীয় রিপোর্ট দেন, সেই রিপোর্টে আপনারা তার নাম উল্লেখ করে দেন। সমাজ থেকে যদি আমরা এগুলো দূর না করতে পারি, তাহলে আমাদের প্রধানমন্ত্রীর চেষ্টা প্রচেষ্টা পুরাটাই নষ্ট হইব। আমি আল্লাহকে হলফ করে বলতে পারি, আমি নিজে কোনো অন্যায় করি না, ইয়া প্রসারে কোনো অন্যায়কারীকে আমি আশ্রয় প্রশ্রয় দিই না। এগুলো যারা আমার সাথে রাজনীতিতে কুলাইয়া উঠতে পারে না, এরা আয়ার বলে আলোচনা নেই, আইনা হয়ে আমরা যেটা বললে কোনো লাভ নাই। জেলে থাকলো বাস, বাইরে থাকলো বাস। আমি অনুরোধ করবো, আরো পরে করতাম চাইছিলাম, পার্লামেন্টে করবো, যারা এগুলো বলার শোক, এরা তো মাসুম বাচ্চা, দাঁত ঠিক মতো উঠছে না, যারা আন্ডারে এরা পলিটিক্স করে, যারা আমার মতো দাঁড়িয়ে পাক না, ভবিষ্যতে আমি চ্যালেঞ্জ দিই, যদি আমার দল আমার নমিনেশন দেয়, আমার সাথে সাপোর্ট করেন, ক্ষমতা থাকলে আমার লোকে ভোট করেন, তখন বুঝতে পারবেন হবিগঞ্জ মানুষ আমার কতটা ভালোবাসে। আমি মানুষের ভালোবাসাকে মুক্তি চাই। আমার জানাজা যদি হায়াত করে দিলে আমার জানাজা দেখেন, বাংলাদেশের অন্যান্য নেতাদের জানাজা আমার জানাজা দেখেন। শুধু সনাতন ধর্মের মানুষ যদি আমার বাসায় যেতে পারে, এখানে 200 পুলিশ রাখবো, এটা ডিসিপ্লিন করার জন্য আমরা এটা অর্জন করছি। এমনি না, সকল ধর্মের মানুষ বিশ্বাস করে, কারণ মানুষের কাজ আমি করছি। এগুলা দুঃখ থেকে বললাম,
এখানে মিডিয়ার লোকজন আছেন, অনুরোধ করি সত্য প্রকাশ করুন। যারা প্রশ্ন এবার আজে বাজে বক্তব্য দেয় তাদের কাছে আপনারা প্রশ্ন করুন, সুনির্দিষ্ট অভিযোগ তাদের কাছ থেকে আনেন এবং এটা লেখেন। যদি আমি অপরাধী হই আমার দল আমার দল থেকে বের করে দেবে। পুলিশ কষ্ট করছে, পুরো প্রশাসন এই 2 দিনে 3 দিনে উলট পালট হয়ে গেছে, এমনটা যেন না হয়। আর আইন শৃঙ্খলা মিটিং আমরা নতুনত্ব দেখাতে চাই। গোল বাধা জিনিস যারা প্রিপারেশন নিয়ে আসেন আইসা বলেন সব ভালো, তো সব ভালো লিফট বন্ধ কেমনে